সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। সাইবার দুনিয়ায় প্রবেশের পর বাংলাদেশে তা পরিচালনা, তদারকি, মোদ্দা কথা নিয়ন্ত্রণের জন্য 2006 সালে প্রণয়ন করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন। এরপর প্রণয়ন করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন 2018, যার সর্বশেষ সংস্করণ সাইবার নিরাপত্তা আইন 2023। বিগত সরকারের শাসনামলের বিভিন্ন সময়ে এই আইনগুলো হয়ে উঠেছিল সাইবার স্পেসে মানুষের মত প্রকাশের জন্য বড় বাধা, বড় হুমকি এবং ভিন্ন মত দমনের হাতিয়ার। গত 5 আগস্ট সরকার পতনের পর 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের তরফ থেকে বহুল আলোচিত ও সমালোচিত দমন পীড়নমূলক সাইবার নিরাপত্তা আইনটি বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করতে অন্তর্বর্তীকালীন সরকার আগের আইন বাতিল করে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 পাশ করার প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ খসড়া অধ্যাদেশ অনুমোদন করেছে। পত্রপত্রিকার খবর এবং বিশেষজ্ঞদের মত অনুযায়ী প্রস্তাবিত অধ্যাদেশে বিদ্যমান আইন ও বিধানের বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তবে বিদ্যমান আইনের অনেক বিধান খসড়া অধ্যাদেশেও অন্তর্ভুক্ত হয়েছে এবং যুক্ত হয়েছে এমন কিছু বিষয় যা স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে মানুষকে আশঙ্কা মুক্ত করতে পারেনি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও মানুষের প্রত্যাশা। এ বিষয়ে কথা বলার জন্য অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন জনাব সুমন আহমেদ সাবির, যিনি সাইবার সিকিউরিটি এবং আইসিটি বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোহাম্মদ আমিরুল হক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এর আগে সাইবার নিরাপত্তা আইনে বিতর্কিত কিছু ধারা বাতিলের পাশাপাশি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ায় বিদ্যমান আইনের বেশ কিছু বিধান যেগুলো বহাল রাখা হয়েছে সেগুলো দর্শকদের নিয়ে একটুখানি জেনে আসি। কতিপয় তথ্য উপাত্ত অপসারণ ও ব্লক করার ক্ষমতা, সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ ও দণ্ড, সাইবার বুলিং, ব্ল্যাকমেলিং বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ সংক্রান্ত অপরাধ ও দণ্ড, ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত, পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার এবং সাইবার অপরাধকে অজামিনযোগ্য রাখা এবং বিচারপূর্ব আটকের বিধান বহাল রাখা। আমি একটু আইনের মানুষ দিয়ে শুরু করি। জনাব আমিরুল হক, আপনার কি মনে হয় আসলে বিদ্যমান আইনের এই বিধানগুলো বজায় রাখার ফলে সাইবার জগতে যে ডিজিটাল বিন্যাসে মত প্রকাশের স্বাধীনতা সেটা আসলে কতটা উন্মুক্ত হবে? আমার কাছে যেটি মনে হয় যে বাক স্বাধীনতার যে একটা যে বিষয়, এটা বাংলাদেশে শুধুমাত্র একটি আইন থাকা বা না থাকার উপর নির্ভর করে না। কারণ 2023 সালের যে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে, তার আগে করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন এবং তারও আগে ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006, হ্যাঁ, যে আইনের একটি ধারা ছিল এই সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে। 2006 সালের আগে আমাদের কি মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতা একদমই উন্মুক্ত ছিল? আমরা কি কোনো ধরনের বাধা আমাদের মধ্যে কি ছিল না বা ভয়ভীতি কি ছিল না? আমার বক্তব্য হচ্ছে যে তখনও ছিল। হ্যাঁ, তো এখন যে আইনটি করা হয়েছে বা যে আইনগুলো আগে ছিল সেগুলো মূলত সাইবার স্পেসের সুরক্ষা দেওয়ার জন্য আইন, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে একটা মাধ্যম, হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এবং এই যোগাযোগ মাধ্যমের উপর ভিত্তি করে অনেক ধরনের পরিকাঠামো গড়ে উঠেছে, হ্যাঁ, এবং অনেক ধরনের অর্থনৈতিক কার্যক্রম বা আরও অনেক কিছু এই যোগাযোগ প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে গেছে। হ্যাঁ, তো সেগুলোর সঠিক ব্যবস্থাপনার জন্য, সেগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য মূলত এই আইনগুলো করা হয়েছে। কিন্তু দেখেন, গত যে আমাদের আইনগুলো ছিল মানুষের জন্য আইন না হয়ে সেটা শাসকের জন্য আইন হয়েছে। নানা আইনে আসলে সাধারণ মানুষকে ফাঁসানো হয়েছে। আমি যদি একটুখানি বলি যে কন্টেন্ট অপসারণ বা ব্লক করার কারণ হিসেবে দেখানো হয়েছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অপপ্রচার, যেটা আসলে খুবই একটা বিতর্কিত বিষয়। এখন একদলের জন্য এটা অপপ্রচার হতে পারে, একটা সত্য প্রকাশী, বা নিরাপত্তা, প্রতিরক্ষা ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করা। এখন ধর্মীয় মূল্যবোধ কার কেমন সেখানের জায়গাটা, জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করা, জাতিগত বিদ্বেষ ছড়ানো, ঘৃণার সঞ্চার সহ, মানে ঘৃণা এখন কার? আমি এখন অন্য একজনের সত্য, খারাপ কাজে সত্য প্রকাশ করলাম, সেটাকে সে বলতে পারে ঘৃণার সংস্কার। তো এগুলো আসলে বরং কি বেশি ঘৃণার চাষ কিংবা কাউকে দমন করা, ভিন্ন মত দমন করার একটা উপায় হিসেবে কাজ করে না? আপনার কি মনে হয়? অবশ্যই
এই আইনের যে ধারাগুলো আছে এর মাধ্যমে ভিন্ন মত দমনের চেষ্টা হতে পারে। হ্যাঁ, তো এখন সব আইনেরই অপব্যবহার হতে পারে। তাই বলে কি দেশে কোনো আইন থাকবে না? আইনের তো দরকার আছে, তাই না? তো এখন এখানে আপনারা যে বিষয়গুলো উপস্থাপন করলেন সেই বিষয়গুলো যদি সাইবার মাধ্যমে না হয়ে সাইবার মাধ্যমের বাইরেও যদি হতো তাহলেও তো এগুলো মানে অপরাধ হিসেবে বিবেচিত হয়। দ্যাটস ট্রু, কিন্তু সাইবার মাধ্যমে যখন শুধুমাত্র কথা বলা কিংবা লেখারই মাধ্যম, তখন নিশ্চয়ই এটা একটা বেশি মানে এই রাস্তায় চলাচলেরই একটা বড় বাধা হয়। সাইবার মাধ্যম কিন্তু শুধুমাত্র কথা বলার মাধ্যম না বা যোগাযোগের মাধ্যম না। আমি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যেখানে মত প্রকাশ করে সেটা নিয়ে বলছি। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যে মত প্রকাশ, হ্যাঁ, এখানে কিন্তু সরকারেরও যে একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে তা কিন্তু না। হ্যাঁ, ধরেন এই যে কন্টেন্ট অপসারণের কথা যে আপনি বলছেন, কোম্পানিগুলোরও থাকে, ফেসবুক নিজেও কিন্তু অনেক কন্টেন্ট অপসারণ করে দিতে পারে। হ্যাঁ, আপনি হঠাৎ ঘুম থেকে উঠে দেখতে পারেন যে আপনার ফেসবুক আইডিটি নাই, হয়তো বা ফেসবুক কর্তৃপক্ষ নিজেই এটা করেছে। হ্যাঁ, তো এটা আর উপরে সরকারের সম্পূর্ণ কর্তৃত্ব নেই। হ্যাঁ, যতটুকু কর্তৃত্ব আছে, হ্যাঁ, আইনে দেখা যাচ্ছে, হ্যাঁ, তাও যে বাস্তবে সম্পূর্ণ মানে কার্যকর হয় তাও কিন্তু না। হ্যাঁ, কিন্তু কখনো কখনো তো এই ধরনের বিষয় অপসারণ করার প্রয়োজনীয়তা হতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। একটি বেসরকারি মেডিকেল কলেজ এবং দুটি কলেজের মধ্যে বোধহয় ত্রিমুখী একটা সংঘর্ষের ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তো আমি যতটুকু শুনেছি যে তারা নাকি যে একটা কলেজ আর একটা কলেজে স্টুডেন্টরা গিয়ে অন্য কলেজে গিয়ে আক্রমণ করেছে, তারা নাকি ফেসবুকে ইভেন্ট ক্রিয়েট করে সবাইকে জানান দিয়ে ফেসবুক লাইভে প্রচার করতে করতে গিয়ে তারপরে তারা এই আক্রমণটা করেছে। তাহলে তারা এই যে তথ্য প্রযুক্তির যে মাধ্যমটা, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমটা, এটার তো এক ধরনের অপব্যবহার তারা করেছে। তো সেক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কি কোনো মেকানিজম থাকবে না? 2006 সালে তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যা মিথ্যা ও অশ্লীল এবং যা কেউ পড়লে, দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারেন, অথবা যার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে, বা এই ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তাহলে এই কাজ অপরাধ হিসেবে গণ্য হবে। এসব অপরাধের জন্য ওই আইনে অনধিক 14 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়। বিগত সরকার কর্তৃক প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন এবং সর্বশেষ প্রণীত সাইবার নিরাপত্তা আইন, যেটাকে আসলে একই চিপস ভিন্ন প্যাকেটে বলা হয় অনেক সময়, এরূপ শাস্তির বিধান রাখা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার, এখন যে সরকার রয়েছে, এবং এই আইনের অনেক সমালোচনার পরে যখন এই সরকার একটি পদক্ষেপ নিচ্ছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, এইসব বিষয় একেবারে হুবহু রাখা হয়েছে এবং শুধু শাস্তির পরিমাণটা কমানো হয়েছে, 14 বছরের কারাদণ্ডকে করা হয়েছে 10 বছরের। এই ব্যাপারটিকে আসলে কিভাবে দেখেন জনাব সুমন আহমেদ সাবির? আমি এই ব্যাপারটা যাওয়ার আগে উনি যেগুলো বললেন তার সাথে একটু দ্বিমত পোষণ না করে আমি পারছি না। জি, নিশ্চয়ই। সেটা প্রথম হচ্ছে উনি যেটা বললেন যে আইনের প্রয়োজন আছে, আইন আগেও ছিল, এখনও আছে। এই সাইবার জগৎকে নিরাপদ করার জন্য কি এই আইনের আদৌ প্রয়োজন ছিল? 2006 সাল থেকে যা পর্যায়ে করা হয়েছে, আমার এক কথা যদি আমি বলি, আসলে এই আইনগুলো করা হয়েছে অধিকতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যে, আরও যাতে কঠোরভাবে তাদের ভিন্নমতকে দমন করা যায়, তার জন্যই আসলে এই আইনটা তৈরি করা হয়েছিল। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উনি যেটা বললেন যে ঢাকা কলেজের বিভিন্ন কলেজের গণ্ডগোলের একটা উদাহরণ দিলেন একটু আগে। তিনি ফেসবুকে তারা এটাকে একটা গ্রুপ করে তারা প্রচার করেছিল। আচ্ছা, ধরা যাক ফেসবুক নাই, তাহলে তারা কি করতো? তাহলে হয়তো তারা লিফলেট ছাড়তো, অথবা একজন কানে কানে যে বলে আসতো, শোনো আজকে ওখানে যে আমরা এই কলেজে হামলা করব। তো মাধ্যমটা তো গুরুত্বপূর্ণ কেন হচ্ছে? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অপরাধটা। আমরা যে সোশ্যাল মিডিয়ার কারণে যে মাধ্যমে যে অপরাধের কথা বলছি বা যে অপপ্রচারের কথা বলছি, গুজবের কথা বলছি, গুজব আগেও ছিল।
ইভেন যদি এই জুলাই আন্দোলনের সময়ের কথা বলি, যখন মাঝে ইন্টারনেট বন্ধ ছিল, তখনই কিন্তু অনেক গুজব ডালপালায় বেড়েছে। কখনো শুনেছি নেত্রী পালিয়ে গেছেন, কখনো শুনেছি একজন নেত্রী মারা গেছেন, এরকম অনেক ঢুকে পড়ছেন। তো এই সোশ্যাল না থাকলে গুজব ছড়ায়। তো সোশ্যাল মিডিয়া একটা অ্যাডেড মাধ্যম, একটা শক্তিশালী মাধ্যম। কাজেই এটার একটা যৌক্তিক ব্যবহার, এটা একটা নিয়ন্ত্রিত ব্যবহার বলতে বলি, আমরা সবাই দায়িত্বপূর্ণ ব্যবহার বরং বলবো, গুরুত্বপূর্ণ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আইনগুলো করা হয় কেন? অপরাধ দমনের জন্য, বা অপরাধ করলে তার শাস্তি বিধান করার জন্য। তো সেই শাস্তি বিধানের জন্য ইতিপূর্বে যে আইনগুলো ছিল, সেই আইনগুলো দিয়ে একই অপরাধ দমন করা যায়। আসলে যে জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল, সেই জায়গাটাকে আমরা খুব ইগনোর করে যাই একেবারেই, এবং সেটা নিয়ে আমাদের কারো খুব বেশি মাথা ব্যথা আছে বলে মনে হয় না। সেটা হচ্ছে সাইবার অপরাধ ঘটলে সেই অপরাধগুলোকে আসলে আমরা কীভাবে চিহ্নিত করব, কীভাবে সেই এভিডেন্স হিসেবেটাকে আমরা প্রডিউস করব, এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় আমরা বিচার করব, সেই জায়গাটা কিন্তু আসলে খুব বেশি আলোচনায় আসে না। সক্ষমতা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর, যে তারা যাতে একটা সাইবার অপরাধ ঘটলে চিহ্নিত করতে পারে, সঠিক অপরাধীকে যেমন সেই অপরাধের প্রমাণগুলোকে তারা উইদাউট টেম্পার্ড কালেক্ট করে নিয়ে আসতে পারে, যেটা কোর্টে প্রডিউস করতে পারে। কোর্ট কিংবা আমাদের মতো আইনজীবীরা যাতে এটা নিয়ে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, সেই জায়গায় যে সক্ষমতার জায়গাগুলো, যে জ্ঞান প্রজ্ঞার জায়গাগুলো, সেইগুলো তৈরি করার জায়গায় আসলে মনোযোগ দেওয়া দরকার। আইনটা একটা আগের অপরাধ আসলে সেই হাজার বছর ধরে সব একই ধরনের অপরাধ করে, মাধ্যম পরিবর্তন হয়। একসময় মানুষ ছুরি চাকু দিয়ে পাথর দিয়ে মানুষ খুন করতো, এখন বন্দুক দিয়ে খুন করে, এখন ড্রোনের ব্যবহার দেখছি আমরা, লক্ষ্য তো একই। তো এখানে মাধ্যম নিয়ে চিন্তা না করে আসলে অপরাধের গুরুত্ব বিবেচনায় আইন হওয়া উচিত। আমরা তাহলে একটু উকিল সাহেবের কাছে একটু জানতে চাই যে এই আইনগুলো প্রয়োগের বেলায় আসলে কি কি বাধা আসে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে? ধরেন একজন ভিকটিম, আমি যদি একটা ভিকটিম হিসেবে, ধরেন আমার ছবি প্রতিনিয়ত আমি ফেসবুকে দেখি নানা ধরনের এআই জেনারেট করা হচ্ছে, বিভিন্ন লিঙ্কে আমার ছবি থাম্বনেইলে, কিন্তু আমি না যাই না যে একটা লং প্রসেসে পড়তে হবে, আমি বিচার পাবো না, কে কি করেছে বাদ দেন, করতে দেন। কিন্তু আমি যেটা পারে অনেকে তো সেটা নাও পারতে পারে, সে মানসিকভাবে অ্যাটাক হতে পারে, সে সুইসাইড করতে পারে। সো এই যে আমি যাই না, কেন আমি যাই না, আসলে এই পরিস্থিতিটা কেন তৈরি হয়, বা যে যায় সেও যে বিচার পায় না, এরকম মানে বাস্তব ফিল্ডের নিদর্শন নিশ্চয়ই আপনি জানবেন। আচ্ছা, সুমন ভাই আমার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। হ্যাঁ, তিনি বলেছেন যে সরকারের উদ্দেশ্য হচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তো আমি সরকারকে সাপোর্ট করার জন্য এখানে আসি নাই। হ্যাঁ, তবে সরকারের তো একটা দায়িত্ব হওয়া উচিত। হ্যাঁ, একজন আইনজীবী হিসেবে আমার সামর্থ্যকে বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া, বা আপনি একজন তথ্য প্রযুক্তিবিদ, আপনাকেও এই বিষয়ে আরও বেশি কাজ করার সুযোগ দেয়া, বা আপনি এই প্রযুক্তিটাকে যাতে আরও বেশি মানব কল্যাণে ব্যবহার করতে পারেন, সেই ধরনের একটা সুযোগ তৈরি করা, তাই না? তো এখন ধরেন আপনার ফেসবুক আইডি দিয়ে, আপনার ছবি দিয়ে অনেক ধরনের ফেক আইডি তৈরি করে, আমি নিজেই আমার আইডি খুঁজে পাই না, অনেক আইডি তৈরি করে, হ্যাঁ, তারপরে এটার অনেক অপব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এবং আপনি এটা মানে আইনের আশ্রয় চাইতেও বা আইনের সহায়তা চাইতেও দ্বিধা করছেন যে আপনি আসলে মানে এটা পাবেন কিনা। হ্যাঁ, আর কতজনের বিরুদ্ধে আসলে, এবং আপনার এই আশঙ্কার জায়গাটা আপনি একদম সম্পূর্ণ সঠিক। হ্যাঁ, কারণ হচ্ছে আমার কাছে যতটুকু আমি জানি যে তথ্য আছে যে বাংলাদেশে যত ধরনের সাইবার অপরাধ সংঘটিত হয়, হ্যাঁ, তো তার ক্ষেত্রে খুব সামান্যই বিচার এখন পর্যন্ত হয়েছে। তার মধ্যে দেখা গেছে যে মাত্র 3% ক্ষেত্রে অপরাধীকে সাজা দেওয়া সম্ভব হয়েছে, আর 97% ক্ষেত্রেই অপরাধী না, অভিযুক্তরা তারা খালাস পেয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশে কি সাইবার ক্রাইম হয় না? বাংলাদেশে তো নিশ্চয়ই অনেক ধরনের সাইবার ক্রাইম হয়। আর সাইবার ক্রাইম তো শুধুমাত্র মত প্রকাশ জড়িত না। যেমন ধরেন এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, হ্যাঁ, এটি কিন্তু আমি মনে করি আমাদের জন্য অনেক মানে কাজের একটা অনেক সুবিধা এনে দিয়েছে, আমাদের অনেকের জীবনকে সহজ করে দিয়েছে। হ্যাঁ, আগে যেমন অনেক ক্ষুদ্র চাকরিজীবী আছে, গ্রামে টাকা পাঠাতে হবে, বা অনেক স্টুডেন্ট আছে যারা পিতামাতার কাছ থেকে টাকা আনতে চায়। হ্যাঁ, তো এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তারা এটা সম্ভব হচ্ছে। এটা নিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর অপরাধ সংঘটিত হয়। আমি আমার জীবনে আমার মনে হয় যে অন্তত 50 থেকে 100 কল রিসিভ করেছি। হ্যাঁ, যে আপনার মোবাইলে এত টাকা গেছে, এটা ভুল করে চলে গেছে, এটা কিভাবে ফেরত পাঠানো যায়। অর্থাৎ মানে ওইটা একটা আলাদা জগৎ। হ্যাঁ, সেখানে তারা এমন এক্সপার্টিস অর্জন করছে, হ্যাঁ, যে আমার জানা মতে
অত্যন্ত উচ্চ শিক্ষিত অনেকে তাদের কথায় প্রতারিত হয়েছে। তো এই প্রতারণাগুলো আপনি কিভাবে এটার বিচার কারো করবেন? আইডি হ্যাক করে আপনার কাছ থেকে যে এই আইন কি এই যে অপরাধীর বিরুদ্ধে আপনাকে কোনো সুরক্ষা দিচ্ছে, বা উনি যে কথাটা বললেন যে ওনার আইডি অনেক ফেক আইডি তৈরি করে অনেক রকম কিছু প্রচার করছে, এই আইন কি সেখানে আমাকে কোনো সহায়তা দিচ্ছে, বা এর না থাকলে কি আমরা একে সমাধান করতে পারতাম না? তো এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ফেক আইডি খোলা বলে কিন্তু কোনো অপরাধ ছিল না, এটা অপরাধী হিসেবে গণ্য হয় না। এবারে অধ্যাদেশে কি আছে? এখানে প্রশ্ন তুলি আপনার কাছে যে ফেক আইডি খোলাকে অপরাধ চিন্তা করতে হবে কেন? আমি যদি আজকে আপনার নামে একটা কার্ড বানিয়ে নিয়ে একটা জায়গায় যেয়ে বলি যে আমি ব্যারিস্টার অমুক এসেছি, আবার আপনার এই কাজটা আমি করে দিচ্ছি বা আপনার এই সমস্যার সমাধান করে দিচ্ছি, বলে কি টাকা পয়সা ভেঙে গেলাম, সেটা কি অপরাধ না? হ্যাঁ, অবশ্যই। তাহলে ফেক আইডি একই কথা, অপরাধ তো একই, মাধ্যমটা ভিন্ন। না, কিন্তু আমরা কেন ভিন্ন মাধ্যম, কেন আমি এক জায়গায় আলাদা প্রত্যেকটা মাধ্যম আলাদা আইন করবো নাকি আমরা? তাহলে পরে দেখুন, আমি একটা খুব সাধারণ অপরাধ আমি দিয়ে শুরু করেছি যে বিকাশের মাধ্যমে বাংলাদেশে যত ধরনের অপরাধ হয়, তো এই বিষয়ে যখন মামলা মোকদ্দমা হয়, তো আমি 2-4টা মামলা করেছি। কোর্টে গিয়ে আমাকে জাজ সাহেবকে বোঝাতে অনেক বেগ পেতে হয়েছে। কারণ আমার ধারণা জাজ সাহেবের বিকাশ অ্যাকাউন্ট নেই। কিভাবে এখানে ট্রানজ্যাকশন হয় কোনো ধারণাই না। ক্যাশ আউট বলতে কি বোঝায়, মানে ক্যাশ আউট কোত্থেকে করা হয়, কিভাবে করা হয়, সেটাও সে জানে না। তো এই ধরনের একটা মামলায় পড়ে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে জানি, সে বলেছে আমি আর জীবনেই এই ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ব্যবসা করব না। কারণ বিড়ম্বনা। এবং জাজ সাহেবকে বোঝাতেও কিন্তু আমাকে অনেক কষ্ট হয়েছে যে এখানে আসলে তার কোনো ভূমিকা নেই, সে অনেকটা এটিএম বুথের মতো কাজ করেছে। তো এখন সাইবার ক্রাইম পুরো বিষয়টাই কিন্তু এ ধরনের অনেক প্রযুক্তিগত বিষয় আছে যেগুলো আমরা বুঝি না। লোকে আমাদেরকে লার্নেড বলে, আমরা বিজ্ঞ, আমরা সব বিষয়ে জানবো, এটা ধরে নেয়, কিন্তু আমাদেরও কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। বিচার অঙ্গনে যে সীমাবদ্ধতা, আপনাকে বলি, সারা বাংলাদেশে মাত্র একটি সাইবার ট্রাইব্যুনাল ছিল, মাত্র একটি, 18 কোটি মানুষের জন্য। হয়তো বা 3 কি 4 বছর আগে এটা এখন বিভাগীয় পর্যায়ে করা হয়েছে। প্রতিটা জেলায় এখন পর্যন্ত সাইবার ট্রাইব্যুনাল নেই। সাইবার আপিলেট ট্রাইব্যুনাল সম্ভবত এখন পর্যন্ত গঠিত হয়নি। তো সাইবার জগতে কি কোনো অপরাধ সংঘটিত হয় না? না, সাইবার জগতে তার কি বিচার কি হওয়া দরকার? তার তো বিচার দরকার। তার বিচার ছাড়া আপনি তথ্য প্রযুক্তির সম্প্রসারণ করতে পারবেন না। তবে একটা আইন যখন হয়, আপনি বলছিলেন যে আইনকে উদ্দেশ্যে ব্যবহার করা যায়, কিন্তু তারপরেও নিশ্চয় আইনের দুর্বলতার শক্তিশালী দিক জায়গাটা থাকে যে কোন আইনকে সহজেই অন্যের বিরুদ্ধে ব্যবহার করা যায়। এই জায়গায় যদি আমি বলি যে এই খসড়া অধ্যাদেশে একটুখানি আমি বলি যে সাইবার অপরাধকে জামিনযোগ্য ও অজামিনযোগ্য করা হয়েছে এবং সাইবার অপরাধের জন্য বিচারপূর্ব আটক রাখার বিধান করা হয়েছে। এটাকে কতটা ন্যায় বিচারপন্থী? বিচারপূর্ব আটক রাখার বিধান বাংলাদেশের কোন আইনে নেই, এটা যদি আমাকে কেউ একটু বলতেন। বাংলাদেশের সব আইনেই যেখানে ফৌজদারি বিচারের ব্যবস্থা আছে, সেখানে কোর্টের দায়িত্ব হচ্ছে আসামিকে কোর্টের সামনে উপস্থাপন করা, নিশ্চিত করা। কারণ আসামিকে তো তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এখন এটার প্রক্রিয়া কি? আসামি যদি নিজে আসে তাহলে তো খুবই ভালো কথা, আর যদি না আসে তাহলে অনেক সময় পুলিশ দিয়ে ধরে নিয়ে আসা হয়, বা নানা ধরনের, পুলিশ দিয়েও যদি আনা সম্ভব না হয় তাহলে পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই ধরনের নানা ধরনের উপায় আছে। যখন একজন আসামি আসে, প্রত্যেকটা আইনে বিধান দেয়া আছে যে এই আইনটা কি জামিনযোগ্য নাকি জামিনযোগ্য না, প্রত্যেকটা বিশেষ আইনে। যদি সেটা না থেকে থাকে তাহলে আমাদের যে সাধারণ আইন, যেমন ধরেন দণ্ডবিধি বা ফৌজদারি কার্যবিধি, এর মধ্যে এই সংক্রান্ত জেনারেল বিধান আছে। যদি সাইবার সুরক্ষা আইন বলেন বা সাইবার নিরাপত্তা আইন বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটাই বলেন, এখানে যদি এই সুনির্দিষ্ট বিধানটা না থাকতো তাহলে ফৌজদারি কার্যবিধির যে বিধানটা সেটা প্রযোজ্য হতো। তো ওই বিধিটার থেকে ব্যতিক্রম কিছু কিন্তু এই আইনে আমি পাইনি। সাবির ভাই, আপনি হয়তো বলতে পারবেন যে আইন তো আছে, আইন থাকবে, কিন্তু তারপরেও অপরাধ হয়েই যাচ্ছে, আমরা আসলে আইনটার সুবিধা নিতেও যাচ্ছি না। এর থেকে আসলে পরিত্রাণকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি অপরাধটাকে? অপরাধ কমানোর একটা শর্ত হচ্ছে ন্যায় বিচার হওয়া। যদি একটি অপরাধ করে, অপরাধীকে আটক করা, তার বিচার করা
এবং দৃষ্টান্তমূলক শাস্তি হলে অপরাধের প্রবণতা কমে যায়। আর একটা হচ্ছে সামাজিক বিষয়, যে অপরাধ যারা করে তারা হয়তো অনেকে বাধ্য হয়ে করে, যদি তাদের কর্মসংস্থান, তাদের বিনোদন, সামাজিক জীবন সব কিছু স্বাভাবিক হয়, তাহলে অপরাধ কমে যায়। অনেক কিছু, অনেক বড় বিষয়। আমি যদি আইনের জায়গায় থাকি, উনি যেটা বললেন যে সব জায়গায় এই বিধানটা আছে, কিন্তু এটা মানে কি একটা জিনিস নাই। দেখেন যে আগেও ছিল, এখনও আছে, যে একজন পুলিশ কর্মচারী মনে করেন এখানে একটা সাইবার অপরাধ সংঘটিত হয়েছে এবং ওনার মনে হচ্ছে এই লোকটাকে আটক করা দরকার, উনি আটক করে নিয়ে গেলেন এবং পরবর্তীতে উনি জানাবেন এবং রিপোর্ট দেবেন। কতদিনের রিপোর্ট দেবেন তা কিন্তু বলা নাই। অর্থাৎ উনি 1 মাস ধরে রিপোর্ট দেন, 1 মাস ধরে উনি জেলখানে আটকে থাকবেন। আমি যেটা বুঝি, আমার কাছে মনে হয় আইন পড়ে এটা তো কোনো আইন হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে যদি নর্মালি দেখা যায় আমরা ডিজিটাল সিকিউরিটি যেমন দেখেছি তেমন যদি এখানেও হয়, কাউকে ধরে আটক করা হলে তার জামিন অযোগ্য, অত জামিনের জন্য অ্যাপ্লাই করা যাবে না। দেখা যাচ্ছে হাইকোর্টে রিট করতে হচ্ছে জামিনের জন্য 1 মাস 2 মাস পরে, এরকম ঘটনা দেখেছি এবং তারা দীর্ঘদিন আটক থেকেছে। তো এটা তো হতে পারে না। আমার কথা হচ্ছে যে কাউকে আটক করলে যদি এমন হয় যে আমরা এখন দেখে মনে হচ্ছে আসলেই সে অপরাধী, আটক করলাম, অন্যান্য আইনের মধ্যে 24 ঘন্টার ভিতরে তাকে অবশ্যই থানায় কোর্টে প্রডিউস করতে হবে, কোর্ট সিদ্ধান্ত দেবে তাকে জামিন দেবে কি দেবে না। এবং যদি জামিন অযোগ্য ধারায় হয়, সেই জায়গাগুলো এখানে এই সব সাইবার অপরাধ থেকে জামিন অযোগ্য ধারায় পড়তে পারে, সেটা খুব সুনির্দিষ্ট হওয়া উচিত, স্পেসিফিক হওয়া হচ্ছিল। যেটা আপনি শুরুতে বলছিলেন যে অপরাধগুলোকে আরও ক্লিয়ারলি স্পেসিফিক করা, ধর্মীয় একটা সৃষ্টি করা, যে আঘাত দেওয়া, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, এই যে আঘাত কখন যে কার আঘাত লাগবে এর নিশ্চয়তাটা আপনি কোথায় পাচ্ছেন? কিংবা কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা হয়েছে বা হ্যারাস করা হয়েছে, এই জিনিস হতে পারে না। এর নতুন যে পরিবর্তন যেটা হয়েছে, আগে যেমন কিছু মানুষকে আমরা দেবতুল্য বানিয়ে তাদের সমালোচনা করা যাবে না এরকম ছিল, সেটা বাদ গেছে, খুব ভালো। সেই পরিবর্তনটা এসছে, পজিটিভ, কোনো সন্দেহ নেই। কিন্তু যা রয়ে গেছে তার অপপ্রয়োগ করলেই কিন্তু আসলে ওই আগের আইনের চেয়ে খুব বেশি কম এখানে নেই। আসলে এই অপপ্রয়োগ কিভাবে কমানো যায় উকিল সাহেব? এখন অপপ্রয়োগ তো বাংলাদেশের অন্যান্য যত আইন আছে কম বেশি সব আইনের মধ্যেই কিন্তু হয়। যেমন আমি কিন্তু মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের অপব্যবহার বলেছি, যেখানে 97% ক্ষেত্রে আসামি বেকসুর খালাস যায়। হ্যাঁ, তো এরকম আরেকটি আইন হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। সেখানেও ওই 97% মানুষ মানে অভিযুক্ত যারা খালাস যায়, সাজা মাত্র 3%। হ্যাঁ, তো এখন কেউ কি কখনো বলেছে যে নারী ও শিশু নির্যাতন আইন পুরো বাতিল করে দিতে হবে? কিন্তু আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন বা এখন যে আইনটা হচ্ছে সেই আইনের ক্ষেত্রে কিন্তু আমাদের মনোভাবটা এরকম, পুরো আইনটাই বাতিল করে দিতে হবে। তো পুরো আইনটা বাতিল হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। কেন সম্ভাবনা দেখি না আপনাকে আমি বলি। হ্যাঁ, কারণ এই পুরো আইনের একটি মাত্র অধ্যায় হচ্ছে অপরাধ এবং দণ্ড সংক্রান্ত। হ্যাঁ, আর অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেখানে হচ্ছে ডিজিটাল স্পেসের নিরাপত্তা বিধান করার জন্য যে ধরনের মেকানিজম দরকার, যেমন ধরেন ডিজিটাল সাইবার নিরাপত্তা কাউন্সিল, হ্যাঁ, সাইবার এজেন্সি আছে একটা, হ্যাঁ, তারপরে কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা এই ধরনের সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি, হ্যাঁ, এবং সাইবার ট্রাইব্যুনাল, সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এই প্রতিষ্ঠানগুলো গড়া হয়েছে। তো এই প্রতিষ্ঠানগুলো যদি খুব সুন্দরভাবে কাজ করতে পারে, যদি আইনের অপব্যবহার রোধ করার জন্য সচেষ্ট হয়, হ্যাঁ, এবং আইনে যদি বিশেষ কিছু বিধান থাকে যে যদি এর অপব্যবহার করা হয়, হ্যাঁ, তাহলে মিথ্যা মামলা করার যে শাস্তি, যেটা এখন নতুন যুক্ত করা হচ্ছে, তারপরে হচ্ছে যে যদি এর দ্বারা কেউ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই ধরনের কিছু চেক অ্যান্ড ব্যালেন্স আমার মনে হয় যে প্রতিষ্ঠা করা দরকার। হ্যাঁ, কিন্তু আইন থাকবে না, এটা কোনোভাবে হতে পারে না। শুধুমাত্র নিরাপত্তা এবং সুরক্ষা, এই দুটো কি শুধু শব্দের আলাদা নাকি ধারণারও কিছুটা পরিবর্তন আছে মনে করেন? এটা শব্দের পরিবর্তন ছাড়া আমি আর কোনো কিছু দেখি না, কোনো প্রভু দেখি না। আপনি কি কিছু মনে করেন যে সুরক্ষা ব্যাপারটা আরো একটু বেশি ব্রড, আরো একটু সেফ স্পেস? এই আইনের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে তার মধ্যে আমি এটাকে নিছক ভাষাগত পরিবর্তন ছাড়া আর তেমন কিছু দেখি না। তো আপনি যেমন আপনার আইডি নিয়ে চিন্তিত, হ্যাঁ, আমিও কিন্তু আমার আইডি নিয়ে চিন্তিত। হ্যাঁ, বা আমি তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে সুফলগুলো পাচ্ছি, হ্যাঁ, সেই সুফলগুলো যাতে আমি নির্বিঘ্নে পেতে পারি, এটা কিন্তু আমি চাই। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই।
জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। হ্যাঁ, কিন্তু আমার ধারণা এটা বাংলাদেশে এখনো অনেক নাজুক পর্যায়ে আছে। এখন কি চাই আপনার? আচ্ছা, এখন কি চাই বললে আপনি চাই আমাদের সবার চাই একই, যে আপনি নিরাপদে এই সাইবার জগৎকে ব্যবহার করতে চাই, সুবিধাগুলো নিতে চাই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন সেটা করার জন্য আসলে আমাদের কি করা উচিত, করণীয়টা কি? এই আইন দিয়ে তার কোনো সমাধান হবে না। ডিজিটাল নিরাপত্তা আইনও এই বিকাশের সমাধান করেনি, ফেসবুক আইডিকেও সমাধান করেনি, কোনো সমাধান করতে পারেনি। সমাধানের মূল জায়গাটা যেটা আমি সবার শুরুতে বলছিলাম, ওই যেটা বললেন যে বিকাশের আইনে জজও বোঝেন না ঠিক মতো, ওই না বোঝার জায়গাটা ঠিক করতে হবে। যারা রিলেভেন্ট, যিনি এই সাইবার অপরাধের বিচার করবেন, সেই বিচারপতিকে এই সম্বন্ধে জানতে হবে। না জানলে ভাই আপনি বিচার করবেন কীভাবে? আপনি উকিল, লয়ার, আপনি না জানেন আপনি বিচার করবেন কীভাবে? পুলিশ, আপনি কীভাবে আপনি এই অপরাধকে ধরবেন যদি আপনি এই বিষয়টা নাই বোঝেন? তো এই বোঝার জায়গাটা তৈরি করতে হবে প্রথমে। এটা যদি করা যায় তখন আসলে আইন গুরুত্বপূর্ণ হয় না, তখন গুরুত্বপূর্ণ হয় যে একজন জাজের প্রজ্ঞা, উনি কীভাবে বিচার করছেন, এবং বিচার প্রার্থীও তার কথাটাকে সহজে বোঝাতে সক্ষম হবেন। তো সেই জায়গাটা তৈরি করতে হবে। আর এটা নিরাপদের জন্য, অপরাধগুলো দমনের জন্য আসলে আমার যেটা মনে হয় কি, আগে আইন হয়েছে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলি তারা ব্যস্ত ছিলেন হচ্ছে অন্য কাজে। আমরা আগে দেখেছি, আগের প্রধানমন্ত্রীর সম্বন্ধে একটা কথা ফেসবুকে পোস্ট করলে রাত পার হয়নি, উনি দেখা যাচ্ছে যে এই খুলনা সুন্দরবনের কাছাকাছি কোনো জায়গায় থাকলে উনি অ্যারেস্ট হয়ে গেছেন। কিন্তু ওনার বিকাশের টাকা চুরি হয়ে গেলে, লক্ষ টাকা চুরি হয়ে গেলে পরে কিন্তু সেই অপরাধ ধরাই পড়ে না। তার মানে কি, প্রায়োরিটাইজ করতে পারছি না আমরা। সো আমাদের মূল দায়িত্ব জায়গা যদি আমরা যদি মনে করি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের জনসাধারণেরকে নিরাপদ করা সাইবার জগতে, তাহলে আসলে ওই জায়গাগুলো ফোকাস করতে হবে। আমাদের গুরুত্বটা আসলে পাক, আমাদের কথা আসলে এটি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের, এবং আমরা চাই যে আমাদের জীবন, আমাদের কাজ নিরাপদ হোক, সেটা বাস্তব জীবনে, সেটা ভার্চুয়াল জীবনে, সব জায়গায়, এবং আমাদের দেশের যে আইন রয়েছে সেটা যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। এই পরিবেশটি নিশ্চিত করতে যা যা করা দরকার সেটি যেন এই পরিবর্তিত নতুন বাংলাদেশে নিশ্চিত হয়। প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।